আমি প্রথম জিনিস যেটা বন্ধ করাচ্ছি বা এবার থেকে আমরা কাজ করব, কোন মসজিদ, মাদ্রাসা, মন্দিরে বিদেশের কোনো চাঁদা আসবে না। এই জাকাত, চাঁদা যেটা আমরা বলি না, এই মসজিদ মন্দিরে আমি বন্ধ করতে পারবো না, এটা কারোর ক্ষমতা নেই, বাট এটা ডিসকারেজ করা এবং এই টাকাটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর ফ্যাক্টরিতে লাগানো। আজকে যত টাকা মন্দির মসজিদে ঢোকে, এই টাকাটা দিয়ে যদি স্কুল কলেজ তৈরি করা হয়, উত্তরবঙ্গের 70% বেশি যে মানুষের সমস্যা বন্ধ হয়ে যাবে। মন্দির, মসজিদ, মাদ্রাসার জন্য অর্থ ডোনেশন নয়, অর্থ ডোনেশন করুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্য। মন্দির, মসজিদ বা মাদ্রাসা তৈরির জন্য কেউ অর্থ ডোনেশন দেবেন না। যদি অর্থ ডোনেশন করতেই হয় তবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ডোনেশন দিন, যাতে বেশি বেশি করে শিক্ষার প্রসার ঘটে। আর এমন প্রচারের কাজেই নেমেছেন বিশিষ্ট অর্থনীতি সাংবাদিক আকরাম হক। দিল্লিতে দীর্ঘদিন অর্থনৈতিক বিষয়ের উপর সাংবাদিকতা করেছেন আকরাম হক। এখন তিনি উত্তরবঙ্গে এসেছেন। তিনি আরও বলেছেন, সঠিক শিক্ষা, সঠিক চিকিৎসা, সবার বাড়ি এবং কেউ অপরকে অত্যাচার বা হিংসা না করলে, সর্বোপরি সবারই ইতিবাচক ভাবনার প্রসার ঘটলে আমাদের হ্যাপিনেস ইন্ডেক্স বা সুখে থাকার চাবিকাঠি 80% বৃদ্ধি পাবে। আকরাম হক বলেন, সবাই আমরা মানুষ, এই চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। জমি আমাদের দেশ নয়, মানুষ হলো আমাদের দেশ। এভাবেই প্রগতিশীল উচ্চমানের শিক্ষা নিয়ে আমরা এগোলে বহু সমস্যার সমাধান হয়ে যাবে। একসময় তিনি জমিতে লাঙল দিয়েছেন, আজ দেশের সরকার তার অনেক প্রস্তাব গ্রহণ করছে। প্রগতিশীল সমাজ কিভাবে তৈরি হবে দেখতে থাকুন এই মূল্যবান প্রতিবেদন। তার বাবা প্রয়াত গিয়াসউদ্দিন আহমেদ ছিলেন একজন কৃষক। বাবার সঙ্গে সঙ্গে শৈশবে অন্তত 8ম শ্রেণী পর্যন্ত তিনি নিজেও জমিতে হাল চাষ করেছেন। জমিতে লাঙল দিতে দিতেই তিনি স্বপ্ন দেখতেন, বড় হয়ে এমন একটি সমাজের জন্য লড়াই করতে হবে যে সমাজ হবে প্রগতিশীল সমাজ। আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ 38 বছর বয়সেও লড়াই চালিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। তার নাম আকরাম হক। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা পোস্ট অফিসের অধীনে বৈকুণ্ঠপুর গ্রামে তার জন্ম। শৈশব থেকেই আকরাম ছিলেন অত্যন্ত মেধাবী। বাবার সঙ্গে চাষবাস করার পরিশ্রমের সঙ্গে পড়াশোনার জন্য বেশ পরিশ্রম করতেন তিনি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 80%-এর ওপর নম্বর পেয়ে নিজের মেধার পরিচয় রাখেন। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগও আসে। ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেয়েও তাতে ভর্তি হননি। আসলে তার মাথায় যে শৈশব থেকে ঘুরপাক খাচ্ছে প্রগতিশীল সমাজ গঠনের জন্য কিছু একটা করতে হবে, এমন কিছু নীতি বা দিশা দেখাতে হবে যাতে দেশের সরকারও তার নীতি গ্রহণ করে। তাই দিল্লিতে অর্থনীতি এবং ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর পড়াশুনো করেন। তারপর গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠান পলিসি টাইমস। 2007 সাল থেকে টানা 7 বছর দিল্লিতে থেকে অর্থনৈতিক সাংবাদিকতায় বেশ সুনাম অর্জন করেন তিনি। এমন একটা সময় তার কাছে সুযোগ আসে দেশের বাজেট পরিকল্পনা নীতিতে কিছু গঠনমূলক পরামর্শ বা প্রস্তাব দেওয়ার। দিল্লির বুকে জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো ইভেন্ট তার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অর্থনৈতিক উন্নয়নের উপর। এমনকি মুকেশ আম্বানি, রতন টাটার মতো শিল্পপতিরাও তাদের পলিসি টাইমসের উদ্যোগে আয়োজিত সেমিনারে যোগ দিয়েছেন। জাতীয় শিক্ষানীতিতে তাদের অনেক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এখন তারা পরিবেশ দূষণ এবং প্লাস্টিক মুক্ত পৃথিবী নিয়ে পলিসি সরকারকে জমা দিয়েছেন, যাতে আগামী দিনে পরিবেশ শিক্ষার উপর ব্যাপক পরিবর্তন আসে দেশের শিক্ষা ব্যবস্থায়। এইরকম প্রতিভাবান এবং উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিত্ব আকরাম হক এখন মাটির টানে রয়েছেন উত্তরবঙ্গে। কেন উত্তরবঙ্গ পিছিয়ে, কেন উত্তরবঙ্গ থেকে ছেলেমেয়েরা সব জন্মজুরির কাজ করতে ভিন রাজ্যে চলে যাচ্ছে তা ভাবিয়ে তুলছে আকরাম বাবুকে। তার মতে, যত মহিলা উত্তরবঙ্গ থেকে কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছেন তার 50% দেহ ব্যবসায় নাম লিখিয়েছেন। কিন্তু কিভাবে উত্তরবঙ্গে পরিবর্তন আসতে পারে, কিভাবে তৈরি হতে পারে এক প্রগতিশীল সমাজ, তার অনেক মূল্যবান বক্তব্য মেলে ধরেছেন আকরাম বাবু। সবটা জানতে হলে দেখতে থাকুন এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আকরাম বাবুর সব মৌলিক বক্তব্য না দেখলে মিস করবেন অনেক কিছু। আমার বাড়ি মানে একদম গ্রামের নাম হলো বৈকুণ্ঠপুর, আর আপনার পোস্ট অফিস সর্বমঙ্গলা, থানা গঙ্গারামপুর, তারপরে দক্ষিণ দিনাজপুরের ছেলে। আর ওখান পড়াশোনা আমার বানিহারি হাই স্কুল, সর্বমঙ্গলা হাই স্কুল, ওখান থেকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক অবধি, তারপরে উচ্চ মাধ্যমিক আলামিন মিশন খলতপুরে পড়াশোনা। ওখান থেকে দিল্লিতে আমি ওই অর্থনীতি আর ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে যাই। আমার সারা জীবনে পড়াশোনা প্রায় ফ্রিতে আর কি। আমার বাবা হয়তো খুব জোর 1000 টাকাও হয়তো খরচা করেননি আমার সারা জীবনের শিক্ষায়। পুরোটাই আমি হয় কোনো বড় প্রতিষ্ঠান আমাকে ডোনেশন বা চ্যারিটি দিয়েছে। বরাবরই একটু মেধাবী ছিলাম, তো সব জায়গায় স্কলারশিপ পেয়েছি। এবং দিল্লিতে আমার প্রায় 20 লাখ টাকা 2004-এর সময় ফিস টোটাল খরচা হয়, থাকা, খাওয়া, কাপড় সবকিছু মিলে। তো ওরাই মনে করেন আমাকে সবকিছু ফ্রিতে আমাদের পড়িয়েছে। শুধু আমি নয়, আমাদের মতো কিছু ভালো ইন্টেলিজেন্ট ছেলে, রামকৃষ্ণ মিশন আর আলামিন মিশন থেকে 5-5টা করে ছেলেকে স্কলারশিপ দিয়ে দিল্লিতে পড়ানো হয়েছিল। তো সেই ব্যাচে আমাদের দিল্লিতে পড়াশোনা করা। এই ভাবনাগুলো অ্যাকচুয়ালি আমার দিল্লিতে মানে থাকার পরেই হয়, কারণ দিল্লিতে দেশে যে বাজেট তৈরি হয়, আমরা অ্যাকচুয়ালি, আমি যখন প্রথম সাংবাদিকতা জয়েন করি, তো অর্থনৈতিক সাংবাদিকতাটাই আমার জীবনের স্বপ্ন ছিল।
তো এটা 2007-এ, 2007 থেকে প্রায় 7 বছর আমি সাংবাদিকতা করি অর্থনীতি নিয়ে। তখন আমরা ওই প্ল্যানিং কমিশন ছিল, প্ল্যানিং কমিশনের সাথে খুব ক্লোজলি কাজ করতাম। ওই যে বাজেট তৈরি করা বা বিভিন্ন সেক্টরাল 5 ইয়ার প্ল্যানিং হতো তখন। এখন তো 5 ইয়ার প্ল্যানিং এর কনসেপ্টটা নেই, এখন তো নীতি আয়োগ আলাদাভাবে প্ল্যানিং করে এবং প্রত্যেকটা মিনিস্ট্রি আলাদাভাবে করে। তখন ওই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আর প্ল্যানিং কমিশন মিলে খুব আমরা ডিপলি এই বাজেট তৈরি করতাম এবং মানে অর্থনীতি ভালো পলিসি কি করে তৈরি করা যায় সেটা কাজ করতাম। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে একটু কাজ করার অভিজ্ঞতা ছিল বা সুযোগ পেয়েছিলাম, কিন্তু খুব বেশি রাজনীতি আর এইসবের জন্য আর কন্টিনিউ করিনি, কারণ মানুষ কাজ করার থেকে মানে আরাম করার জন্যই কম্পিটিশনটা বেশি হয়। তো সেই ধরনের কালচার কোথাও না কোথাও আমার ঠিক ভালো লাগেনি। তারপরে সিআইআই, ফিকি, মানে যারা বড় বড় বিজনেস অ্যাসোসিয়েশন, এই দুটোতেই আমি সিনিয়র লেভেলে আমি কাজ করেছি। তো সেটা আমাকে বিশাল অভিজ্ঞতা দেয়। দিল্লিতে মানে আমরা আর কি বলবো, এত বেশি ইভেন্ট করেছি, মানে বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা মিনিস্টারদের নিয়ে গেছি। মানে সব থেকে দূরের দেশ মনে করেন ফিজির মতো দেশে গিয়ে আমরা ভারত আর অন্য দেশের সাথে সম্পর্ক, বিজনেস সম্পর্ক করেছি। মেক ইন ইন্ডিয়া লঞ্চ অ্যাকচুয়ালি যখন আমি সিআই এর চাকরি করি তখন আমরা করেছি, যেখানে ভারতের সব থেকে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় মানে মুকেশ আম্বানি, রতন টাটা, এই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, ওনাদের আমরা ইভেন্ট করেছি আর কি, এনেছি প্রায় 300-350 কোটি টাকার বড় বড় কনফারেন্স। তারপরে অটো এক্সপো হয়, সেই অটো এক্সপো গুলো আমরা করেছি মানে দেশের জন্য, এবং এতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট লঞ্চ হয়, করা হয়, এগুলো করেছি। তারপরে পলিসি টাইমসে আসার পরে আমরা এডুকেশন, পলিসি টাইমসটা আমরা শুরু করেছি 2017-এর দিকে। সো পলিসি টাইমসটা ওই যে প্রগতিশীল কাজকর্ম, আমাদের জীবনের স্বপ্ন ছিল যে প্রগতিকে প্রমোট করতে হবে, ডেভেলপ, ভালো সমাজ আর প্রগতিকে প্রমোট করতে হবে। তাহলে এগুলো হয় কি করে? তাহলে ভালো সমাজ তৈরি হয় বা প্রগতি তৈরি হয় যখন ভালো নীতি তৈরি করা হয়। যদি নীতিটাই ভালো তৈরি না করা হয়, এবং নীতি তৈরি করা এবং নীতিকে ইমপ্লিমেন্ট করা, এই দুটো জিনিস খুব প্রয়োজন। এবার এই দুটো জিনিস যে তৈরি হয়, এবার যারা তৈরি করে তারা সাধারণ মানুষের সাথে কানেক্টেডই নয়। মানে সাধারণ মানুষ শুধু একটা খবরের পেপার যখন কেউ খোলে সকালবেলা, বা একটা নিউজ চ্যানেল যখন আমরা খুলি, আমরা কি দেখি বলুন তো? একদিকে একটা পলিটিক্যাল নেতা কিছু বলল, আর তার অপোজিশন নেতা আর একটা কিছু বলল, আর আজকে কি ট্রেন্ডিং চলছে, এগুলো নিয়ে খবর হয়। কিন্তু অ্যাকচুয়ালি তো শিক্ষার দরকার। প্রত্যেকটা মানুষ সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, ও সবার প্রথম প্রশ্ন করে, আমি আজকে টাকা কোথায় কামাবো? তাহলে কোন নেতা আজ অব্দি কি বলে যে আমি এইবার আমাকে এমএলএ বানান, এইবার আমি এমপি বানান, এইবার আমাকে মিনিস্টার বানান, আমি আপনাকে এই রোজগার দিয়ে দেবো, বা এই ধরনের ইন্ডাস্ট্রি আপনার এরিয়াতে লাগিয়ে দেবো, বা আপনার ছেলেকে আমেরিকাতে পড়াশোনা করার সুযোগ বানিয়ে দেবো, বা শিক্ষাকে সম্পূর্ণভাবে ফ্রি করে দেবো? আজ অব্দি ভারতে কোনো নেতা নেই যে বুকে মানে কমিটমেন্ট দিয়ে বলতে পারে যে আমি ভারতের প্রত্যেকটা সন্তানকে ফ্রি শিক্ষা দেব, প্রত্যেকটা মানুষ একদম ফ্রি বা এফোর্ডেবল স্বাস্থ্যে নিতে পারে, বা ভারতের প্রত্যেকটা ভারতীয়ের জন্য আমি বাড়ি তৈরি করে দেব। এরকম কোন নেতা এখনো অব্দি বর্তমান যুগে কোনো পয়দা হয়নি। তাহলে এই ধরনের নেতা বা এই ধরনের ব্যুরোক্রেট বা এই ধরনের যে লিডার নিয়ে আমাদের কিন্তু সমাজ এগোবে না। তো এটা কিভাবে হবে? সমাজের প্রত্যেকটা মানুষকে শিক্ষিত হতে হবে, আর এই শিক্ষিত হলেই দেখবেন ভালো লোক নেতা হবে। নেতা হয় কোথা থেকে, বা ব্যুরোক্রেট হয় কোথা থেকে? আমাদের মতোই তো কোনো একটা লোক গিয়ে নেতা হয়। তাহলে আমরা খারাপ বলেই তো নেতাটা ওই জায়গায় পৌঁছাচ্ছে। যদি আমরা ভালো হতাম তাহলে ওই নেতাটাও ভালো হতো, কিন্তু কারণ ওই যে নেতা হবে বা আইএএস অফিসার হবে বা পুলিশ অফিসার হবে, সে আমরাই আমাদের মধ্যেই একজন। তো আমাদের কি ভালো সমাজ তৈরি করতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। ভালো মানুষ মানে কি? যে মিথ্যা কথা বলে না। ভালো মানুষের প্রথম জিনিস কি? যে মিথ্যা কথা বলে না। আপনি দেখুন ভারতবর্ষে আজকে কত পার্সেন্ট মিথ্যা কথা বলে? আমার মনে হয় 1% মানুষ আপনি খুঁজে পাবেন না যে হয়তো মিথ্যা কথা বলে না। দ্বিতীয় মানুষ কিছু অন্যের ক্ষতি করবে না। আজকেই আমি বলে দিচ্ছি, যদি ভারতের মানে 140 কোটি ভারতীয় আজকে শুধু এইটুকু সিদ্ধান্ত যদি নিয়ে নেয় যে আমি এমন কিছু কাজ করব না যেটা দিয়ে কোনো মানুষের ক্ষতি হয়, ভারতের সুখের হ্যাপিনেস ইন্ডেক্স হয়, ভারতের হ্যাপিনেস ইন্ডেক্স 80% ইনক্রিজ করে যাবে। কি করে? তিনটে জিনিসে: শিক্ষা, এফোর্ডেবল শিক্ষা ফর এভরিওয়ান, ভালো স্বাস্থ্য, বাড়ি, আর একে অপরকে অত্যাচার না করা। এই চারটা জিনিস যদি করে দিই,
ভারতে আজকে প্রায় অনেক নিচের র্যাঙ্কিং এ আছে, গ্রস হ্যাপিনেস ইন্ডেক্সে এর র্যাঙ্কিং ভারত টপ 4-এ পৌঁছে যাবে। পজিটিভিটি দরকার, একটা ভীষণ পজিটিভিটি দরকার। মানে সবাই যেন আমরা এইটুকু ভেবে নিই, আমরা এই পৃথিবীতে এসেছি। আপনি দেখুন তো, একটা মুসলিম কবরের ভিতরে যায়, একটা হিন্দু শ্মশান ঘাটে যায়, একটা খ্রিস্টান ওর ইয়েতে যায়। এখন আমরা কত মানে এই খাবার, স্বাস্থ্য, বডি নিয়ে কথা বলছি, যখন কবরের ভেতরে যাই তখন বলুন তো আপনি একা, আমরা একা ওখানে পড়ে থাকি, আমাদের সাথে কি কেউ যায়? কেউ যায় না। তার মানে এই এত কিছু মানে বিল্ডিং, বাড়ি, পয়সা, যার জন্য আমরা দিন রাত মারামারি করছি একে অপরের সাথে, এগুলো কোনো কিছুই যাবে না আমাদের সাথে। যাবে কি বলুন তো, যে আমরা কি ভালো কাজ করলাম, যে ভালো কাজ করব পৃথিবীতেও ওটা থাকবে, আর এর রিওয়ার্ডটাই শুধু আমাদের কাছে যাবে। তাহলে এটাই যদি বাস্তব সত্য হয়, তাহলে দিনরাত মারামারি করে, একে অপরের ক্ষতি করে, একে অপরকে ঠকিয়ে আমরা বড়লোকিগিরি মানে করছি বা বড়লোক হওয়ার চেষ্টা করছি, এটা একদমই অন্যায়। হ্যাঁ, সৎ ভাবেই বড়লোক হওয়া যায়, কে বললো যে সৎ হলে গরিব থাকে? আজকে অনেক সৎ লোক কোটিপতি, অনেক সৎ লোক বিশাল বড় সায়েন্টিস্ট, অনেক সৎ লোক অনেক বড় বড় আইএএস অফিসার, নাম্বারটা কম, সংখ্যাটা কম। কারণ এই ধরনের একটা সমাজে ভালো হয়ে থাকাটা অত্যন্ত কষ্টকর। কে বলে যে পলিটিক্সে গেলে লোক ভালো কাজ করতে চায় না? অনেক লোক পলিটিক্সে গিয়ে ভালো কাজ করতে চায়, কিন্তু ও যদি ভালো কাজ করতে চায় ওর বন্ধু বান্ধবরা করতে দেবে না। ও যদি ভালো কাজ করতে চায় বিউরোক্রেটসরা করবে না। রাজ্য সরকার কেন্দ্র সরকারের পেছনে লেগে থাকবে, কেন্দ্র সরকার রাজ্য সরকারের পেছনে লেগে থাকবে, এক বিউরোক্রেট আরেক বিউরোক্রেটের পেছনে লেগে থাকবে, যেটা ওকে প্রমোশন দেবো না আমি প্রমোশন নেব, ওকে ছোট দেখাবো আমি বড় দেখাবো। এই জিনিসটা বন্ধ করতে হবে। সবাই আমরা পজিটিভ, সবাই মানুষ। আপনার আর আমার রক্তের মধ্যে কি পার্থক্য আছে বলুন? আছে কোনো পার্থক্য? আছে না? কালারের পার্থক্য আছে না ইয়ের কিছু পার্থক্য আছে? যদি খালি আমরা একটাই জিনিস ভেবে নিই, জমিটাকে আমরা দেশ ভাবি, জমি দেশ নয়, মানুষ হলো দেশ, মানুষ হলো সমাজ। আমরা আজকে জমিকে বেশি প্রাধান্য দিই বা ভ্যালু দিই। আপনি দেখুন, মানুষকে তাড়িয়ে দিয়ে জমিতে কবজা করে, নিজের পরিবারে ভাই ভাই লড়ছে জমি নিয়ে, মানে ভাইয়ের থেকে জমিটা বড় একটা মানুষের কাছে। তাহলে সমাজটা কি লেভেলে চলে গেছে আপনি ভাবুন। এই লেভেল থেকে তুলে আনতে হবে সমাজকে। একটাই রাস্তা, ভালো শিক্ষা। এবং আমি এক মানুষকে বলেছিলাম, কিছু কিছু কমিউনিটি আছে যারা খুব ধনী লোক, আমি জিজ্ঞেস করছিলাম আপনাদের এত ধনী হওয়ার সিক্রেটটা কি, বা আপনাদের সন্তানগুলো বাবা মার কথা বাচ্চারা শোনে। কিছু কমিউনিটি আছে মানে কোনোদিন অমান্য করে না। তো বলেছিল, আমরা যতই ইনকাম করি, আমরা যে বাড়িতে যে খাবারটা খাই, সেই খাবারের মধ্যে 1% ভেজাল টাকা দিয়ে আমরা ওই খাবার খাই না। তার মানে সুদের টাকা, তার মানে যে চুরি করে বা মিথ্যে কথা বলে যে টাকা কামানো, এই টাকাগুলো ওরা আলাদা করে দেয়। ওই টাকা দিয়ে ওরা কখনো মন্দির বানিয়ে দেবে, মসজিদ বানিয়ে দেবে, বা ওদের ধর্মস্থান বানিয়ে দিল, বা ওই টাকা কাউকে গরিবকে দান করে দিল, বা বিল্ডিং কিনে নিল, জমি কিনে নিল। যে টাকা দিয়ে ওরা ভাতটা খাবে, নিজের সন্তানকে যে খাওয়াবে, ওই টাকার মধ্যে 1% করাপ্ট পয়সা ওরা দেয় না। ওই সন্তানগুলোই তখন ভালো সন্তান তৈরি হয়। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ যদি ইয়ে করে নিই, আমরা যে সন্তান, আমি যে খাবারটা খাবো এবং আমার সন্তানকে যে খাবারটা খাওয়াবো, সেইটা যাতে 100% সৎ পথে কামানো পয়সা যদি হয়, দেখবেন সমাজ অর্ধেকের থেকে বেশি বদলে যায়। এই ধরনের ছোট ছোট মেসেজ। কোনো পলিসি বা থিংকিং গভর্নমেন্টে আপনি দিয়েছেন, প্রপোজাল অ্যাডপ্ট করেছে? আমরা অনেক এই ধরনের ইয়ে করেছি, যেমন এই ন্যাশনাল এডুকেশন পলিসি। সরকার যখন ন্যাশনাল এডুকেশন পলিসি বানাচ্ছিল, এনইপি, তখন আমরা প্রচুর ওয়েবিনার, তখন তো ওই করোনার ইয়ে ছিল, প্রচুর অনলাইন প্রোগ্রাম করে প্রচুর সাজেশনস রিকমেন্ডেশন আমরা সরকারকে দিয়েছিলাম, এবং সরকার অনেক পজিটিভলি অ্যাকসেপ্ট করেছিল। এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এখন ভারতের বিরাট বড় একটা সেক্টর, ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন সেক্টরে যে যখন পলিসি তৈরি হচ্ছে, যেমন প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই বিভিন্ন যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলোর আমরা প্রচুর পলিসি রিকমেন্ডেশন আর সাজেশন গভর্নমেন্টকে দিই। আমরা প্রাইমারিলি গভর্নমেন্টের সাথে ক্লোজলি কাজ করি, যাতে গভর্নমেন্টের আমরা একটা মানে ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করতে পারি। দেখুন, এমনি ভাবে গভর্নমেন্ট কোনোদিন খারাপ কাজ করতে চায় না। পলিসি ওয়াইজ, নীতিগত ভাবে কোন সরকার খারাপ কাজ করে না। ওরা একটা পলিসি বানায় যাতে সমাজে ভালো হয়, কিন্তু পলিসি বানানো আর পলিসিটাকে ইমপ্লিমেন্ট করা, এই দুটোই তো আলাদা। আমরা সবাই জানি শিক্ষিত হওয়া উচিত, তাই না? আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষ শিক্ষিত হওয়া উচিত, কিন্তু তবুও দেখবেন 30 থেকে 40% মানুষ নিজের বাচ্চাদের পড়ায় না,
দোষ দেবে অন্যকে, বাচ্চা দোষ দেবে বাবা মাকে, বাবা মা দোষ দেবে বাচ্চাকে। সেম জিনিস রাজনীতিতেও হয় বা সরকারেও হয়, যে সবাই চায় যে এটা ভালো হোক, কিন্তু দোষ দেবে এ ওকে, ও দেবে একে। তো এটা না করে আমরা যদি বাস পজিটিভলি কাজ করি, এটা হয়। তাহলে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপরে এখন আমরা ক্লাইমেট এডুকেশন, এই যে আজকে পরিবেশ দূষণ একটা বিরাট বড় সমস্যা সমাজে। পরিবেশ দূষণটা যদি আমরা সত্যিকারে হটাতে চাই, তাহলে ভারতের 140 কোটি মানুষ পরিবেশ দূষণ সম্পর্কে জ্ঞানী হতে হবে, নলেজ রাখতে হবে, জ্ঞান রাখতে হবে। তো আমরা এখন পুরো দেশের একটা পলিসি বানাচ্ছি, কিভাবে শিক্ষার সিলেবাসে এবং প্রত্যেকটা টিচার এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই যে পাতাগুলোকে রিব্যবহার করা, প্লাস্টিক কম ব্যবহার করা, এই যে এই বিভিন্ন জিনিসগুলো আমরা আমাদের শেখাচ্ছি। বা আমরা মানে আমরা সরকারকে দেব, সরকার ওটা পলিসি বানিয়ে প্রত্যেকটা কেন্দ্রীয় সরকার, তারপরে রাজ্য সরকার, এইভাবে মানে ছড়িয়ে যাবে জিনিসটা। বাবা কি করতেন? আমার বাবা তো এমনি কৃষক ছিলেন, আর আমরা 3 বোন 2 ভাই। আমার দুটো দিদি স্কুলের টিচার, আর মানে আজকে অনেক পুরোনো যুগে মানে স্কুলের টিচার। আর একটা দিদি মানে হাউস ওয়াইফ, আর আমার দাদা একটা ব্যবসা করে, আমিও ব্যবসা। বাবা মারা গেছেন, আর মা আছে। বাবার নাম গিয়াসউদ্দিন আহমেদ। একদম মানে লাঙ্গল? হ্যাঁ, একদম লাঙ্গলই, মানে একদম কৃষক ছিলেন। আপনিও কি? আমি তো ক্লাস 8 অব্দি আমি নিজেই বাড়িতে মানে চলেছি, এবং বাড়ি আমাদের আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে এই যে সাধারণ জিনিস আমি নিজেই আমরা বানিয়েছি, বাড়িতে চাষ করেছি আর কি। আমি পানের বরজ ছিল, আমাদের পান করেছি, এবং আমরা নিজে ধান কাটতাম আমাদের বাড়িতে গঙ্গারাম। আমার এখন 38 বছর। দিল্লিতে কত বছর? দিল্লিতে প্রায় আমার হয়ে গেল 20-21 বছর। দিল্লিতে আমার হেডকোয়ার্টার, আমার বাড়ি অফিস দিল্লিতে আছে। শিলিগুড়িতে আমরা একটা বাড়ি অফিস করলাম। আমাদের নেক্সট টার্গেট যে দুবাইতে একটা বাড়ি অফিস করা। দুবাইতে অফিস করার আবার মুখ্য উদ্দেশ্য, আমার টার্গেট এখানকার সব শিক্ষা প্রতিষ্ঠান, উত্তরবঙ্গ এবং বাংলার সব শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে আমরা খুব ক্লোজলি কাজ করি। আমাদের উদ্দেশ্য বাংলা থেকে কমসে কম 300 থেকে 500 ছাত্র বিদেশে পড়াশোনা করবে এবং চাকরি করবে। তো আমি বারবার যেটা তামিলনাড়ুর উদাহরণটা দিয়েছিলাম, যে আমাদের এখানে লেবার পাঠাবো না, ওদের আমরা এডুকেশন দেব, স্কিল দেব, দিয়ে ওরা বিদেশের ভালো ভালো কোম্পানিতে ওদের চাকরিতে ঢোকাবো। আপনি একটা ছেলেকে যদি ডাক্তার বানান, ডাক্তার বানিয়ে যদি মনে করেন আপনি শিলিগুড়ি থেকে ডাক্তার বানালেন, শিলিগুড়িতেই ওকে রাখলেন, ওর মানবিক চেতনা বাড়ে না। কিন্তু আপনি শিলিগুড়ির একটা সন্তান যদি আমেরিকাতে বড় সায়েন্টিস্ট হয়ে পাঠান, বা ওখানে প্রফেসর হয়ে পাঠান, বা যে কোনো ব্যবসায়ী যদি হতে পারে, ও মনে প্রত্যেক মুহূর্তে কাজ করে যে আমি আমার জমির জন্য কি করতে পারি, আমার গ্রামের জন্য কি করতে পারে। কিন্তু যে ছেলেটা এখানে থেকে বড় কিছু করে, ও গ্রামের প্রতি ভালোবাসাটা ও তো মানে একটু লুকিয়ে যায়, হারিয়ে যায়। তো এবং ও যেহেতু আন্তর্জাতিক জায়গায় গিয়ে অনেক কিছু শেখে, তো ওখান থেকে অনেক নতুন টেকনোলজি, অনেক নতুন থিওরি, অনেক কিছু এখানে নিয়ে আসতে পারে। তো সেইটা আনলে ওর মধ্যে মানে সমাজের অনেক বেশি উন্নতি হয়। তো আমাদের এবার টার্গেট, আমি 100টা করে ছেলে এই বছর থেকেই শুরু করব, ওখানে পড়াশোনা করতে যাবে, না হলে ভালো কোম্পানিতে চাকরি করতে যাবে। এবং ভারতের অনেক কোম্পানিকে আমরা ওখানে ব্যবসা করতে নিয়ে যাচ্ছি, ওখানকার বড় বড় ইনভেস্টরদের আমরা এখানে নিয়ে আসছি, যাতে ওরা এখানে ব্যবসা করতে পারে। আমি প্রথম জিনিস যেটা বন্ধ করাচ্ছি, বা এবার থেকে আমরা কাজ করব, কোন মসজিদ, মাদ্রাসা, মন্দিরে বিদেশের কোনো চাঁদা আসবে না। এই জাকাত, চাঁদা যেটা আমরা বলি না, এই মসজিদ, মন্দিরে আমি বন্ধ করতে পারবো না, এটা কারোর ক্ষমতা নেই, বাট এটা ডিসকারেজ করা, এবং এই টাকাটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর ফ্যাক্টরিতে লাগানো। আজকে যত টাকা মন্দির, মসজিদে ঢোকে, এই টাকাটা দিয়ে যদি স্কুল, কলেজ তৈরি করা হয়, উত্তরবঙ্গের 70% বেশি যে মানুষের সমস্যা বন্ধ হয়ে যাবে। তো আমাদের এই উদ্দেশ্য যে ওখানে গিয়ে আমি মানুষদের কনভিন্স করা যে আপনারা স্কুল তৈরি করার জন্য ইনভেস্ট করুন, টাকা দিন, আপনি ডোনেশন দিন আর ইনভেস্ট করুন, স্কুল করার জন্য দিন, ফ্যাক্টরি করার জন্য দিন, হসপিটাল করার জন্য দিন। এই ধরনের আমরা কাজ করার চেষ্টা করি। মাধ্যমিক আমার 2002। মাধ্যমিকে আমি তখন পেয়েছিলাম প্রায় 82% মতো। হ্যাঁ, স্টার তো ছিলই, এবং খুব ভালো, মানে আমাদের ওই এরিয়ার মধ্যে টপার ছিল। উচ্চ মাধ্যমিকে 80% মতো। উচ্চ মাধ্যমিক ছিল আমার আলামিন মিশন, ওখানে হাওড়াতে। তখন আমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছিলাম 2731, কিন্তু আমাদের সেক্রেটারি উনি বললেন যে ইঞ্জিনিয়ার তো অনেকগুলো হচ্ছে,
আর ডাক্তার তো আমাদের প্রচুর হয়, 400-500 করে ডাক্তার তৈরি হয়, তো তোরা কিছু আলাদা কর। তখন দিল্লি থেকে আমরা একটা পরীক্ষা হয়েছিল, সিপেট এরকম একটা পরীক্ষা, যে ওই অর্থনীতি আর ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার। তো ওখানে চান্স পেয়ে যাই, তো বললো তোরা একটু ম্যানেজমেন্ট নিয়ে তাহলে পড়াশোনা কর, অর্থনীতি ম্যানেজমেন্ট এগুলো নিয়ে। তো তখন আমরা ওইটা নর্মালি কোনো এই বাঙালি এদিকের ছেলে অর্থনীতি আর ম্যানেজমেন্ট, তখন 2004-এর কথা বলছি, তখন কিন্তু কেউ খুব একটা যেত না, কিন্তু ওটা গিয়ে আমাদের খুব অভিজ্ঞতা।